ট্রেনে ট্রেনে ঘুরে একজন ফল বিক্রেতা রাতারাতি হয়ে যায় ৩০ কোটি টাকার মালিক। কি শুনতে খুব অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আমার আজকের গল্পটা একটা সত্য ঘটনার উপরই নির্মিত। বলছিলাম ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত স্ক্যাম মুভিটার কথা। কথা দিচ্ছি, গল্পটা দেখার সময় ১ মিনিটের জন্য চোখ ফেরাতে পারবেন না। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। এই লোকটার নাম আব্দুল করিম তেলগি। সে ১৯৮২ সালের দিকে ভারতের কর্ণাটক রাজ্যের থানাপুর এলাকায় এক ট্রেন থেকে অন্য ট্রেনে ফল বিক্রি করেই তার সংসার চালাতো। সে ছিল খুবই মিষ্টভাষী, সবসময় কাস্টমারের সঙ্গে সে খুবই ভালো ব্যবহার করত। তার এই সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে ট্রেনের শওকত নামে এক যাত্রী, যে ছিল একজন হোটেল ব্যবসায়ী, সে আব্দুল করিমকে তার হোটেলে ম্যানেজারের চাকরির অফার করে। আব্দুল করিমের ছিল ছোট্ট সংসার। তার সংসারে একমাত্র ছোট ভাই আর তার বিধবা মা ছিল। কিন্তু আব্দুল করিম গরিব হলেও সে সবসময় অনেক বড় কিছু করতে চাইত। তাই শওকত সাহেবের কাজের অফার পেয়ে সে তার ভাগ্যের চাকা ঘোরানোর জন্য মুম্বাই চলে আসে। আব্দুল করিম সেখানে এসেই শওকত সাহেবের হোটেলে ম্যানেজার পোস্টে চাকরিতে জয়েন করে। চাকরিতে জয়েন করার পর সে খেয়াল করে হোটেলটা খুবই মানসম্মত, কিন্তু মেইন রোড থেকে কিছুটা ভেতরে হওয়ায় এখানে খদ্দের তেমন একটা আসে না। কিন্তু আব্দুল ছিল অনেক বুদ্ধিমান, তাই সে সমাধান বের করার জন্য আশেপাশে কিছু বাস আর রেল স্টেশনে যায়, আর সেখানে গিয়ে ট্যাক্সি ড্রাইভারদের সেই হোটেলের কার্ড দেয় আর তাদেরকে বলে তারা যদি এই হোটেলে কাস্টমার নিয়ে আসতে পারে তাহলে তাদের ৫% করে কমিশন দেবে। এই কথা শুনে ট্যাক্সি ড্রাইভারেরা কমিশনের লোভে শওকতের হোটেলে কাস্টমার নিয়ে আসতে থাকে। এরপর থেকে শওকত সাহেবের ব্যবসা ফুলে ফেপে উঠতে থাকে। আব্দুল করিমের এত বুদ্ধি দেখে শওকত সাহেব তার মেয়ের সঙ্গে আব্দুল করিমের বিয়ের প্রস্তাব দিলে আব্দুল করিম তার প্রস্তাবে রাজি হয়ে যায়। যেহেতু আব্দুল করিমের মনে সবসময় অনেক বড় কিছু করার ইচ্ছে ছিল, তাই বিয়ের পরে আরও টাকা কামাই করার জন্য আব্দুল মিডল ইস্টে চলে যায়। সেখানে দীর্ঘ ৭ বছর থাকার পরে তার পরিবারের জন্য তার খুব মন খারাপ হয়, তাই সে আবারও মুম্বাইতে ফিরে আসে। কিন্তু এখানে এসে তার এই হোটেলের ব্যবসা মোটেই ভালো লাগতো না, তাই সে এবার নিজের বিজনেস শুরু করে, আর সেটা হলো আদম ব্যবসা। অর্থাৎ সে ভারত থেকে মানুষকে বিভিন্ন কাজের ভিসা পাইয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিত। কিন্তু আব্দুল করিম লোকদের ভিসা পাইয়ে দেওয়ার সুবিধার্থে একসময় জাল সার্টিফিকেট বানিয়ে দিত, যেমন 5 পাস লোকদের অনার্স পাসের সার্টিফিকেট বানিয়ে দিত। কিন্তু তার এই জাল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার কথা তো গোপন থাকে না। একদিন ইন্সপেক্টর মধুকর বোম্বে আব্দুল করিমের এই কুকর্মের কথা জেনে যায়, তাই সে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন আব্দুল করিমের শ্বশুর শওকত সাহেব বুঝতে পারে তার মেয়ের জামাই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য অবৈধ কাজও করতে পারে। আব্দুল করিমকে জেলে দেওয়া হয়, আর সেখানে তার পরিচয় হয় কৌশল জাভেরি নামের একটা লোকের সাথে। কথায় আছে না, রতনে রতন চেনে। এই কথাটা বললাম কারণ এই লোকটাও ছিল একজন জালিয়াতি। সে ব্যবহার করা ডাকটিকেট পুনরায় নতুন করে বিক্রি করত। এখানে সে আব্দুল করিমকে একটা ঠিকানা দেয়। যাই হোক, মেয়ের জামাই বলে কথা, তাই শওকত সাহেব তার মেয়ের জামাইয়ের জামিনের ব্যবস্থা করে। কিন্তু জামিন পেলে কি হবে? আব্দুল করিম ওই মামলা থেকে কিছুতেই রেহাই পাচ্ছিল না। তাই আব্দুল করিম তার জেলের বন্ধু কৌশলের দেওয়া ঠিকানা অনুযায়ী একজন ক্রিমিনাল লয়ার গণেশ কাবলের সঙ্গে দেখা করে। আসলে গণেশ কাবলে এ সমস্ত কেসে যে পুলিশ অফিসার ইনভেস্টিগেশনে থাকতো তাকে ঘুষ দিয়েই আসামির বিপক্ষে থাকা সকল এভিডেন্সগুলো সরিয়ে ফেলতো, আর এর জন্য সহজে আসামির উপর করা মামলা নিঃশেষ হয়ে যেত। আর সেই উকিল আব্দুল করিমের কাছে তার নিজের ফিস ছাড়াও ইনভেস্টিগেশনের জন্য ১৫,০০০ টাকা চায়। টাকাটা চায় পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার জন্য। আপনাদের আগেও বলেছি, আব্দুল করিম ছিল খুবই সুমিষ্টভাষী এবং বুদ্ধিমান। সে তার মুখের কথা দিয়ে সহজেই মানুষকে আপন করে নিত। তাই সে এখানে ঘুষ না দিয়ে তার লয়ারকে বলে তার পরিচিত এরকম আরও কিছু আসামি আছে যারা তার মতন জাল সার্টিফিকেটের মামলা খেয়ে ঘুরছে। তাই গণেশ যদি আব্দুল করিমের হয়ে ঘুষের টাকাটা দিয়ে দেয় আর তার উকিল ফির উপর ৫০% ডিসকাউন্ট দেয়, তাহলে সে ওই ক্লায়েন্টগুলোকে কয়েকদিনের মধ্যেই তার কাছে পাঠিয়ে দেবে। আব্দুলের কথার জালে আর নতুন কিছু ক্লায়েন্টের লোভে গণেশ তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবেই আব্দুল করিমের মামলাটা খারিজ হয়ে যায়। এদিকে আব্দুল করিম বুঝতে পেরেছিল হোটেলের ব্যবসা করে আর যাই হোক দ্রুত বড়লোক হওয়া সম্ভব না। তাই একদিন তার জেলখানার সেই বন্ধু কৌশল তার সঙ্গে দেখা করতে আসলে আব্দুল করিম তার সঙ্গে তার ব্যবসা দেখতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পেছনে আঠা লাগানো ডাকটিকেট বা রেভিনিউ স্ট্যাম্প কিন্তু অনেক জায়গাতেই ব্যবহার করা হয়। কৌশল সেগুলোরই ব্যবসা করে। সরকারি কাজে ব্যবহার করা বিভিন্ন রেভিনিউ বা ডাকটিকেট লাগানো স্ট্যাম্প, দলিল বা শেয়ার মার্কেটে শেয়ার বেচা কেনার সাইন দেওয়ার সময় 2 টাকা, 5 টাকা বা 10 টাকার টিকিট ব্যবহার করার পর যখন সেই দলিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়,
তখন কৌশল সেগুলো বাজে কাগজের দামে কিনে নিয়ে আসে, আর সেই কাগজ থেকে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে সেই টিকিটের আঠা নষ্ট করে ফেলে। এরপর আরেক ধরনের কেমিক্যাল দিয়ে টিকিটের গায়ে থাকা সেই কালিগুলো সহজেই সে তুলে নেয়। এভাবে সে টিকিটগুলো আবারও নতুনের মতো ফ্রেশ বানিয়ে ফেলে। এরপর কৌশল সরকারি রেটের থেকে অনেক কম দামে শেয়ার ব্রোকার কোম্পানির কাছে সেল দিয়ে দেয়, আর এতে তার কেমিক্যালের খরচ বাদ দিয়ে মাসে 20,000 রুপি মতো লাভ থাকে। এই লাভজনক ব্যবসা দেখে আব্দুল কৌশলের এই ব্যবসার সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, এর কিছুদিন পরেই তাদের কাজে আরও একজন প্রতিদ্বন্দ্বী আসে, আর সে তাদের থেকে অনেক কম টাকায় ওই কোম্পানির কাছে টিকিট বিক্রি করতে থাকে। তাই আব্দুল আর কৌশল সেই লোকটার ব্যাপারে খোঁজ নিতে গিয়েই দেখতে পায় এই লোকটা কাস্টম রুম স্টাফদের একটা টিফিন বাটির উপরের বাটিতে বিরিয়ানি ভরে নিচের বাটিতে টাকা দিত, আর সেই স্টাফরা টাকা নিয়ে তার ভেতরে রেভিনিউ স্ট্যাম্প ভরে দিত, আর এই টিকিটগুলো রিজেক্ট দেখাতো। এটা দেখে আব্দুল আর কৌশল দুজনে মিলে প্ল্যান করে সেখানে থাকা একজন মোটা অফিসারকে তাদের হয়ে কাজ করার জন্য ঘুষ অফার করবে। কিন্তু এখানে ঘটে আবার আরেক কাণ্ড। পরদিন দেখা যায় ঘুষের বিনিময়ে সেই লোকটা তাদের টিকিট না দিয়ে তাদের জন্য অনেকগুলো বাতিল স্ট্যাম্প পেপার নিয়ে এসেছে। কিন্তু তারা তো জানতো না স্ট্যাম্প পেপার দিয়ে তারা কি করবে, তাই তারা স্ট্যাম্প পেপারগুলো আবারও ফেরত দিতে যায়। কিন্তু কলকাতা গ্যাংয়ের লোকেরা কিভাবে যেন বুঝতে পেরে তাদের উপর হামলা করে। আব্দুল সেখান থেকে কোনোভাবে বেঁচে ফেরে, কিন্তু সে ছিল অনেক বুদ্ধিমান, তাই তার মাথায় ঘুরতে থাকে এই স্ট্যাম্প পেপার দিয়ে কিভাবে ব্যবসা করা যায়। এজন্য সে পরদিন সেই মোটা অফিসার যে কলকাতা গ্যাংয়ের লোকদের কাছে মার খেয়ে হাসপাতালে ভর্তি ছিল তার কাছে যায় ওই স্ট্যাম্প পেপার সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। সেখানে অফিসারই তাকে বলে একটা স্ট্যাম্প পেপারের কাছে ওই ডাকটিকিট কিছুই না, কারণ স্ট্যাম্প পেপার জায়গায় জায়গায় বিক্রি হয়, আর এই পেপার বিক্রি করে আমাদের সরকার বছরে প্রায় 33,000 কোটি টাকা ইনকাম করে। যে কোনো ধরনের লেনদেন কিংবা কারো কাছে ধার নেওয়া, এমনকি কেউ মারা গেলেও এই স্ট্যাম্প পেপারের ব্যবহার করা হয়। তাছাড়া কেউ যদি ঘর বেচতে চায় বা নতুন করে শুরু করতে চায় সেক্ষেত্রেও এই স্ট্যাম্প পেপার লাগবেই লাগবে। সবকিছু শুনে আব্দুল করিম চিন্তা করে এরকম একটা ব্যবসায়ী তো সে এতদিন ধরে খুঁজছিল, তাই যেভাবেই হোক এই ব্যবসাটাকে সেট আপ করে শুরু করতে হবে। আব্দুল করিম আর কৌশল খোঁজ নিয়ে জানতে পারে মহারাষ্ট্রের নাসিক নামক একটা জায়গায় সরকারি প্রেসে স্ট্যাম্প পেপারগুলো ছাপানো হয়, যেখানে সিকিউরিটি এত বেশি যে সেখানে ঢোকা প্রায় অসম্ভব ছিল। এরপর সেগুলো ট্রেনে করে মুম্বাইতে নিয়ে আসা হয়। তখন তারা চিন্তা করে এখান থেকেই তাদের কিছু একটা করতে হবে, তাই স্টেশন মাস্টারকে কিছু টাকা দিয়ে তারা হাত করে ফেলে, আর তার কাছ থেকে ট্রেনের কার্ভ সিন্দুকের তালার চাবি এবং সিল ম্যানেজ করে ফেলে। এরপর তারা ওখান থেকে নকল স্ট্যাম্প পেপার ছাপানোর জন্য একজন আর্টিস্টের কাছ থেকে প্রিন্টিং প্লেটও বানিয়ে নেয়, আর একটা বন্ধ প্রিন্টিং প্রেসের মেশিনে শুরু করে তাদের এই জাল স্ট্যাম্প পেপার ছাপানোর কাজ। স্ট্যাম্প পেপার ছাপানো হয়ে গেলে কৌশল বলে, চলো আমরা ওই স্ট্যাম্প পেপারগুলো বাজারে বিক্রি করি। কিন্তু আপনারা তো জানেন আব্দুল করিম ছিল খুবই বুদ্ধিমান, তাই সে বলে আমরা যদি এই নকল স্ট্যাম্প পেপার বাজারে বিক্রি করতে যাই তাহলে খুব শীঘ্রই ধরা পড়ে যাব। কিন্তু আমাদের এই নকল স্ট্যাম্প পেপার যদি ওই আসল স্ট্যাম্প পেপারের সঙ্গে বদল করে নেওয়া যায় তাহলে আমাদের আর ধরা পড়ার কোনো ভয়ই থাকবে না। তাছাড়া এগুলো যখন আসল স্ট্যাম্প পেপারের সঙ্গে বদল করে নেওয়া যাবে সঙ্গে সঙ্গে সেগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তখন সরকার কোনোভাবেই বুঝতে পারবে না এগুলো কারা করেছে। তাই সরকার ধরতে না পেরে সেই নকল স্ট্যাম্প পেপারগুলো রিজেক্টই করে দেবে। আর এই কাজটা করতে গেলে তাদের 6 মিনিটের মধ্যে সেই চলন্ত ট্রেনে উঠতে হবে, সেখানে স্ট্যাম্প পেপারগুলো অদল বদল করে আবারও সেই তালার উপর সরকারি সিল লাগিয়ে দিতে হবে, যেটা ওই স্টেশন মাস্টার তাদেরকে দিয়ে দিয়েছে। এভাবেই তারা সবকিছু করে ফেলে। এত জল্পনা কল্পনা করে তারা আসল স্ট্যাম্প পেপার চুরি তো করলো, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। তারা এই আসল স্ট্যাম্প পেপারগুলো কোথায় বিক্রি করবে? সাধারণত একটা লোক একবারে 2-3টার বেশি স্ট্যাম্প পেপার কিনেই না, আর একজন উকিলের এক সপ্তাহ হয়তো 10 থেকে 12টা স্ট্যাম্প পেপার লাগে। তাই তারা যদি এভাবে সারাদিন ঘুরে ঘুরে স্ট্যাম্প পেপার বিক্রি করে তাহলে হয়তো তারা মাসে 30 থেকে 40,000 টাকার বেশি ইনকাম করতেই পারবে না। আব্দুল এই 30-40,000 টাকা নিয়ে একদমই খুশি ছিল না, কারণ এত অল্প টাকা ইনকাম করার জন্য তো সে এ পথে নামেনি। প্রথম মাসের ইনকামের টাকা দিয়ে তার একটা নাইট ক্লাবে ফুর্তি করতে যায়, আর সেখানে গিয়ে নাইট ক্লাবের নর্তকীকে দেখে আব্দুল তার প্রেমে পড়ে যায়। যাই হোক, আব্দুল খোঁজ নিয়ে জানতে পারে কর্পোরেট হাউসগুলোর প্রত্যেক মাসে কয়েক হাজার স্ট্যাম্প পেপারের প্রয়োজন হয়, তাই তারা পরদিনই এক কর্পোরেট হাউসের লোকের সঙ্গে কথা বলতে যায়। আর সেখানে গিয়ে তারা 100 টাকার স্ট্যাম্প পেপার 80 টাকায় আর 300 টাকার স্ট্যাম্প পেপার 250 টাকায় দিতে চায়। সব কিছুই যখন ঠিক করে এনেছিল তখনই তারা জানতে পারে স্ট্যাম্প পেপার বিক্রির জন্য লাইসেন্স না থাকলে কর্পোরেট হাউসগুলো তাদের কাছ থেকে স্ট্যাম্প পেপার কেনেই না।
এ কথা শুনে আব্দুল স্ট্যাম্প পেপার বিক্রির লাইসেন্স করতে দেয়, কিন্তু এখানে হয় আবার আরেক সমস্যা। আব্দুল জানতে পারে এই লাইসেন্স বের হতে 3 বছরেরও বেশি সময় লাগতে পারে। তখন আবার ভারত মুসলিমের দাঙ্গা চলছিল, তাই পুলিশ অস্ত্র আর মদ খোঁজার জন্য চারদিকে তল্লাশি করত। সেরকমই একদিন পুলিশ তল্লাশি করতে করতে তাদের প্রেসে ঢুকে পড়ে, আর সেদিন তারা প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে যায়। আব্দুল চিন্তা করে এভাবে একদিন হয়তো তাদের নকল স্ট্যাম্প বানানোর কারখানাটা পুলিশ ধরেই ফেলবে। আব্দুল তো অনেক বুদ্ধিমান ছিল, তাই সে ভেবেচিন্তে একটা প্ল্যান বের করে। সে ভাবে যেভাবেই হোক পুলিশকে তার হাত করতেই হবে। তাই স্থানীয় একটা দরগা মেরামত করার জন্য সে 40,000 রুপি দান করবে। তবে তার যেহেতু মেইন উদ্দেশ্য ছিল পুলিশকে হাত করা, তাই সে টাকাটা পুলিশ ফান্ডের মাধ্যমে দেয়। এতে করে পুলিশকে সে হাত করে ফেলে। আর এই টাকাটা যেহেতু আব্দুল ডোনেট করেছে, তাই তার নামডাকও চারদিকে ছড়িয়ে পড়ে। আব্দুল তো পুলিশকে হাত করে ফেলল, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। সে যদি স্ট্যাম্প পেপার বিক্রি করার জন্য লাইসেন্স তৈরি করতে না পারে, তাহলে এত স্ট্যাম্প পেপার ছাপিয়েও তার কোনো লাভই হবে না। তাই সে প্ল্যান করে স্থানীয় এমএলএর এনজিওতে একটা মোটা অঙ্কের টাকা ডোনেট করে। এরপর এমএলএ আব্দুলকে নিয়ে যায় লাইসেন্স অফিসের অফিসারের কাছে, কিন্তু সেখানে গিয়ে তাদের কাজ হয় না। এমএলএর কথায় অফিসার আব্দুলের লাইসেন্সটা দেয় না। কি আর করা যাবে, এবার আব্দুলকে আবারও একটা নতুন প্ল্যান করতে হবে। তাই সে মন খারাপ করে প্রেসে ফিরে যায়, আর কি করা যায় সেটা নিয়ে ভাবতে থাকে। কিন্তু এখানে আবার আরেক সমস্যা বাধে। কৌশল আব্দুলের কাজে মোটেও খুশি ছিল না, কেননা আব্দুল যে টাকাগুলো অন্য মানুষদের খাইয়ে বেড়াচ্ছে, সে টাকাগুলো মোটেও তার একার ছিল না। তাছাড়া কৌশলের কাছে এভাবে অল্প অল্প স্ট্যাম্প পেপার বিক্রি করে মাসে 20 থেকে 30,000 টাকা কামানোই অনেক ভালো ছিল। আব্দুল এমএলএকে এত টাকা ঘুষ দেওয়ার পরেও লাইসেন্স পায়নি। কৌশল এটা শুনে আব্দুলের উপর ক্ষেপে যায় আর তাকে খুব মারধর করতে থাকে। এভাবে মারামারি করতে করতে তারা এক পর্যায়ে আলাদা হয়ে যায়। তাই আব্দুল আবারও প্ল্যান করে এমএলএর কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে, কিছুদিন পরে তো ইলেকশন আসছে, তাই আপনি একা সামলাতে পারবেন না। আপনি যদি আমার লাইসেন্সের একটা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আপনার ইলেকশনের সমস্ত খরচ আমার। এই কথা শুনে এমএলএ আব্দুলকে তাদের হেড অফিসে নিয়ে যায়, আর সেখানে গিয়ে এক ম্যাডামের সঙ্গে আব্দুলের পরিচয় করিয়ে দেয়। আর এখানে গিয়েই সেই ম্যাডামকে নির্বাচনের খরচ বাবদ একটা মোটা অঙ্কের ডোনেশন দিতে চাইলে ম্যাডাম তার কথার জালে ফেসে স্ট্যাম্প পেপার বিক্রির লাইসেন্স তৈরি করে দেওয়ার কথা বলে। এরপর আব্দুল 1 সপ্তাহের মধ্যেই তার লাইসেন্সটা পেয়ে যায়। লাইসেন্স পাওয়ার পরে আব্দুল তাদের ঝগড়ার কথা ভুলে গিয়ে কৌশলের সঙ্গে দেখাও করতে যায়, কিন্তু কৌশল ছিল খুব জেদি আর একরোখা, তাই সে আব্দুলকে তাড়িয়ে দেয়। এভাবেই আস্তে আস্তে যখন আব্দুলের কাজ বেড়ে যাচ্ছিল, তখন সে তার ছোট ভাই সেলিমকে গ্রাম থেকে তার কাছে নিয়ে আসে আর এমএলএর 2 জন লোককে নেয়। প্রতিদিন তারা স্ট্যাম্প থেকে পেপার চুরি করে আর সেগুলো নতুন নতুন লোকের কাছে বিক্রি করে। তারা 4 জন মিলে এই ব্যবসা চালাতে থাকে। ধীরে ধীরে আব্দুলের ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকে, আর এই কাজের জন্য ঘুষ পৌঁছে যেতে থাকে ক্ষমতাবানদের পকেটে। এভাবেই তার কাজগুলো খুব ঠিকঠাকভাবেই চলছিল। আব্দুল তার পরিবারকে নিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে থাকে, আর এতে তার পরিবারও খুবই খুশি হয়। দেখতে দেখতেই একসময় ইলেকশন চলে আসে। ক্ষমতার পালা বদলে আসে নতুন পার্টির নতুন নেতা। কিন্তু আব্দুলের মতো ব্যবসায়ীদের কাছে এই সব কিছুই মূল্যহীন। এই ইলেকশনে ইমানদার নামে একজন লোক ক্ষমতায় আসে। আব্দুল তাকেও টাকা খাইয়েই হাত করে ফেলে। কিন্তু এই নেতার কথাতে কাজ করে প্রথমবারের মতো আব্দুল বড় ধরনের একটা ধরা খায়। শহরে একজন শীর্ষ ধনীর মৃত্যুর পর তার যমজ 2 ছেলের মধ্যে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম বেঁধেছিল। এই নেতার কথায় আব্দুল সেই 2 যমজ ছেলের একজনের পক্ষে কয়েক বছর আগের ডেটে একটা নকল স্ট্যাম্প পেপারে জাল দলিল বানিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, আদালতে প্রমাণ হয়ে যায় এটা নকল স্ট্যাম্প পেপারে বানানো হয়েছিল। এরপর থেকে মানুষের মনে একটা ভয় ধরে যায়। সবাই ভাবতে থাকে যে স্ট্যাম্প পেপারে চুক্তি করে জমি কিনেছি, সেই স্ট্যাম্প পেপারও আদৌ আসল তো। এরপর কোর্ট থেকে আব্দুলের স্ট্যাম্প পেপার বিক্রির লাইসেন্স বাতিল করে তাকে জেলে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু পুলিশের প্রায় সব লোকে আব্দুলের কাছ থেকে টাকা খেত, তাই আব্দুলকে তারা জেলে না দিয়ে বাসায় যেতে দেয়। কিন্তু এই খবরটা আশেপাশে ছড়িয়ে পড়লে পুলিশ কমিশনার অনেক চাপে পড়ে যায়। তাই পুলিশ বাধ্য হয়েই আব্দুলকে আবারও জেলে দেয়। আর এবার আব্দুল যেন কারো নাম ফাঁস না করে দেয়, এজন্য তারা আব্দুলকে জেলের মধ্যে বিশেষ সুযোগ সুবিধা দিতে থাকে। এবার জেলে আব্দুলের সঙ্গে পরিচয় হয় জেকে নামের এক লোকের, যে পেশায় ছিল একজন মেকানিক। জেকে আব্দুলকে বলে জেল থেকে বের হয়ে যদি তার স্ট্যাম্প পেপার বানানোর মেশিনে কোনো সমস্যা হয়, তাহলে সে যেন জেকে ডাকে। কিন্তু আব্দুলকে এভাবে জেলে নিয়ে যাওয়ায় তার শ্বশুর শওকত সাহেব আব্দুলের কাছে তার মেয়ের ডিভোর্স চায়। কিন্তু আব্দুলের স্ত্রী নাফিসা তাকে অনেক ভালোবাসত, তাই সে ডিভোর্সটা নিতে রাজি হয় না। যাই হোক, পুলিশ যেহেতু সব জেনেই গিয়েছিল, তাই আপাতত ট্রেন থেকে আর স্ট্যাম্প পেপার চুরি করা যাবে না। তাছাড়া আশেপাশের পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাদের কাজ শুরুও করা যাবে না। এজন্য সে তার ব্যবসা আপাতত কিছুদিন বন্ধ রেখে জেকের সঙ্গে দেখা করতে চলে যায়। এবার আব্দুল পরিকল্পনা করে সে আর চুরি করবে না, অবিকল সরকারের মতো করেই স্ট্যাম্প পেপার ছাপাবে। সে এমন স্ট্যাম্প পেপার বানাবে যেটা দেখে মানুষ কোনোভাবেই বুঝতে পারবে না এটা আসল না নকল। আর জেকে সাহায্য নিয়ে সরকারি অফিসের 2 জন অফিসারকেও আব্দুল হাত করে ফেলে।
এরপর সেখানে তারা 4 জন বসে একটা প্ল্যান বানিয়ে ফেলে। আসলে সরকারি অফিসের মেশিনগুলো 4 থেকে 5 বছর হওয়ার পর নষ্ট হয়ে গেলে সেগুলো নিলাম করে বিক্রি করে দেয়, কিন্তু এই মেশিন বিক্রি করার আগে সেগুলো অনেকগুলো অংশে ভাগ করে নেওয়া হয়। এরপর গোটা মেশিনটা এক কোম্পানির কাছে বিক্রি না করে এক একটা ভাগ এক এক কোম্পানির কাছে বিক্রি করা হয়, যাতে পুনরায় এই মেশিনগুলো কেউ এক না করতে পারে। আর এই প্রিন্টিং প্লেটটা অডিট কমিটির সামনে কেটে নষ্ট করে ফেলা হয়। আব্দুল প্ল্যান করে এরকমই একটা নষ্ট মেশিন তারা কিনবে, কিন্তু এই কাজটা করতে হলে তাদের ওই অফিসের সিনিয়র ডেপুটি ম্যানেজার মধুসূদন মিত্রাকে তাদের সঙ্গে নিতে হবে। কেননা যখন কোনো মেশিন বন্ধ করে দেওয়া হয় তখন মধুসূদন আর সরকারি অফিসারদের সামনেই সেই মেশিনের বিভিন্ন পার্ট আলাদা করা হবে। কিন্তু এখানে বাধে আরেক সমস্যা, মধুসূদনকে তাদের সঙ্গে যুক্ত করা এতটাও সহজ ছিল না, কেননা তিনি ছিলেন খুবই সৎ মানুষ। তাই আব্দুল যখন তাকে ঘুষ দিতে যায় তখন মধুসূদন তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। এ কারণে আব্দুলের জেদ আরও বেড়ে যায়। তাই সে তার বাড়ি বন্ধক রেখে সেই টাকা দিয়ে মধুসূদনের প্রমোশন করায়, যাতে আব্দুল তার প্ল্যান সাকসেস করতে পারে। আসলে আব্দুল সবসময় বিশ্বাস করত প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দুর্বল পয়েন্ট আছে, আর প্রত্যেকটা মানুষকেই কেনা যায়, শুধু এক একজনের দাম এক এক রকম হয়। তাই আব্দুল খোঁজ নিয়ে জানতে পারে ম্যানেজার মধুসূদন গত 12 বছর ধরে খুব সততার সাথেই কাজ করে আসছে, কিন্তু তার কোনো প্রমোশনই হয়নি। তাই সে এমএলএকে নিয়ে মন্ত্রীর কাছে মধুসূদনের প্রমোশনের ব্যবস্থা করতে যায়, কিন্তু মন্ত্রী এখানে টাকা না নিলেও মন্ত্রীর পিএস সেই প্রমোশনের জন্য 25 লক্ষ টাকা নেয়। আব্দুলের প্ল্যান ছিল মধুসূদন বুঝুক যে প্রমোশনের জন্য সে 12 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আজ আব্দুল ঘুষ দিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে তার প্রমোশন করিয়ে দিল। এরপর মধুসূদনের মনে এই ব্যাপারটা খুব ভালোভাবে আঘাত করে। সে ভাবে সরকার তার 12 বছরের ইমানদারির কোনো মূল্যই দিল না, অথচ এই আব্দুল ঘুষ দিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে তার প্রমোশন করিয়ে দিল। তাই এক প্রকার ক্ষোভেই মধুসূদন আব্দুলের হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। এবার একটা নষ্ট মেশিনের বিভিন্ন অংশ আব্দুলের দলের বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কোম্পানির নামে মধুসূদন বিক্রি করে দেয়। সেই সাথে আসল প্রিন্টিং প্লেটটা আব্দুলের কাছে দিয়ে দেয়, আর নকল প্রিন্টিং প্লেটটা সবার সামনে নষ্ট করে দেয়। এরপর সেই মেশিনের সব পার্টগুলো আব্দুলের মুম্বাইয়ের প্রিন্টিং প্রেসে সেট করা হয়। এদিকে মধুসূদনের সাহায্যে স্ট্যাম্প পেপারে ব্যবহার করা কালি আর কাগজেরও ব্যবস্থা করে ফেলে। ব্যাস, শুরু হয়ে গেল আব্দুলের স্ট্যাম্প পেপার বানানোর কাজ। কিন্তু আব্দুলকে তো এগুলো বিক্রিও করতে হবে। যেহেতু আব্দুল আগে একবার এই স্ট্যাম্প পেপার জালিয়াতির কেসে ধরা পড়েছিল, সে সময় তার লাইসেন্সটা হারিয়ে ফেলেছিল। তাই সে সিদ্ধান্ত নেয় এবার আর নিজের নামে লাইসেন্স করাবে না, সে তার দলের অন্য লোকদের নামেই লাইসেন্স করাবে। প্ল্যান মতো সে ঘুষ দিয়ে তার অন্য সঙ্গীদের নামে লাইসেন্স বের করে ফেলে। এরপর থেকে আব্দুল আর টাকা কামাই করে না, এখন সে টাকা তৈরি করে। সে এত টাকা কামাই করে যে তার একটা রুম ভরে যায়। এরপর থেকে সে আরও নতুন অফিস খোলা শুরু করে। এদিকে আব্দুল যাদেরকে টাকা দেয় তারা কেউই জানে না আসলে আব্দুলের ইনকাম কত। আসলে যদি তারা আব্দুলের ইনকাম সম্পর্কে জানতে পারে, তাহলে আজ যে 1 লক্ষ টাকা দিলে খুশি, সে কাল 50 লক্ষ টাকা দিলেও খুশি হবে না। আব্দুলের টিমে সোলেমান নামে একজন লোক ছিল যে টাকা দিয়ে ফুর্তি করতে ভালোবাসত। তাই সে টাকা দিয়ে অনেক দামি একটা বাইক কিনে নিয়ে আসে। এটা দেখে আব্দুল খুবই রেগে যায় আর তাদেরকে সতর্ক করে দেয় এই কথা বলে যে তাদের যে টাকা আছে তা বাইরের লোকদের দেখানো যাবে না। আব্দুল যেহেতু স্ট্যাম্প বিক্রি করত, তাই সে তার ছোট ভাই সেলিমকে গ্রামে একটা লাইসেন্স বানিয়ে দিয়েছিল স্ট্যাম্প বিক্রি করার জন্য। এভাবে সে সবকিছুই তার হাতের মুঠোয় নিয়ে এসেছিল। কিন্তু সমস্যা হয়, তার ভাই সেলিম যখন স্ট্যাম্প পেপারে সেল করছিল তখন সেখানকার এমএলএ ফাহিম শেখ পুলিশ দিয়ে সেলিমকে ধরে নিয়ে যায়। এই কথা শুনে আব্দুল দ্রুত সেই ফাহিম শেখের সঙ্গে দেখা করে তাকে 15% কমিশন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ফাহিম শেখ এতেও রাজি হয় না। সে তার নিজের বিভিন্ন বিজনেসে আব্দুলকে টাকা ইনভেস্ট করতে বলে। আব্দুল কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এত টাকা ফাহিম শেখকে দিয়ে দেওয়ার জন্য সে ভেতরে ভেতরে খুবই রেগে যায়। সে ভাবে এত রিস্ক নিয়ে কাজ করবো আমি, আর তার একটা বড় অংশ পলিটিশিয়ানরা নিয়ে যাবে। তাই সে সেলিমকে বলে এখন থেকে এলাকায় জনপ্রিয় হবার চেষ্টা করতে, কারণ সামনের নির্বাচনে সে সেলিমকে এই পোস্টে নির্বাচন করাবে। আর সেলিম যদি এমএলএ হয়ে যায় তাহলে তার আর ব্যবসা করতে সমস্যাই হবে না। জনপ্রিয় হওয়ার জন্য তারা প্রথমে এলাকার সব মুরব্বীদেরকে তাদের খরচে আজমির শরীফে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু এর মধ্যেই আব্দুলের শ্বশুর শওকত সাহেব গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই আব্দুল হয়ে যায় ওই পরিবারের প্রধান কর্তা। কিন্তু কথায় আছে না, যার যত আছে সে তত চায়। তাই এত টাকা ইনকাম করার পরেও আব্দুলের ক্ষুধা যেন কিছুতেই মিটছিল না। আব্দুল জানতো যে স্ট্যাম্প পেপার কিনতে গেলে লোকেরা সরকারি অফিসে আগে খোঁজ নেয়, সেখান থেকে 70% লোকই স্ট্যাম্প পেপার কেনে, আর মাত্র 30% লোক আব্দুলের কাছ থেকে স্ট্যাম্প পেপার নিতে চায়। তাই যদি কোনোভাবে সরকারি মেশিনগুলো কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলেই বাজারে স্ট্যাম্প পেপারের অভাব হবে।
আর তার বানানো স্ট্যাম্প পেপারগুলোর চাহিদাও বেড়ে যাবে। এই কারণে সে মধুসূদনকে অনেক টাকা ঘুষ দিয়ে সরকারি প্রেসে একটা টেকনিক্যাল ফল্ট তৈরি করে মেশিনগুলো নষ্ট করে দেয়। তখন সারা ভারতে স্ট্যাম্প পেপার ছাপানো বন্ধ হয়ে যায়। এই সুযোগে আব্দুল তার কারখানায় তৈরি স্ট্যাম্প পেপারগুলো সাপ্লাই দিতে থাকে। এদিকে আব্দুল তার ভাইকে নির্বাচনে জেতানোর জন্য অনেক ব্যস্ত সময় পার করছিল। তখন তার দলের সেই সোলেমান নামের ছেলেটা স্ট্যাম্প পেপার চুরি করে বাইরে বিক্রি করত। কিন্তু কথায় বলে না, চোরের শতদিন আর গৃহস্থের একদিন। আব্দুল একদিন সোলেমানের চোরামি ধরে ফেলে। আব্দুল মনে করত এই লাইনে সবচেয়ে জরুরি হলো বিশ্বস্ততা, কিন্তু সোলেমানকে ধরে ফেলার পরেও সে বড় গলায় বলতে থাকে তাকে যদি আব্দুল চোর বলে তাহলে সেও তো একজন চোর। এই কথা শুনে আব্দুল খুব রেগে যায় আর ব্যাট দিয়ে পিটিয়ে এক পর্যায়ে সে সোলেমানকে মেরেই ফেলে। কিন্তু সোলেমানকে মারার পর আব্দুল মেন্টাল ট্রমায় ভুগতে থাকে। মানে সে বিভিন্ন মানুষের চেহারার মধ্যে সোলেমানকে দেখতে লাগে। এর মধ্যেই নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসে। নতুন মুখ্যমন্ত্রী যাদব এসে লোকজন দিয়ে আব্দুলের কারখানায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু আব্দুল ছিল খুবই বুদ্ধিমান, তাই সে সময় নষ্ট না করে টাকা দিয়ে যাদবের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। সেই সাথে যাদবের জায়গায় নতুন ওয়ার্কহাউস বানিয়ে যাদবকে পার্টনারও বানিয়ে ফেলে। এভাবেই আস্তে আস্তে সব দলের সঙ্গে আব্দুলের ভালো সম্পর্ক হয়। তার ব্যবসাও দ্রুত গতিতে বাড়তে থাকে। এদিকে আব্দুলের টাকার দাপটে সেলিমও এমএলএ হয়ে যায়। কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। তাই আব্দুল সব বাধা বিপত্তি দূর করে যখন তার ব্যবসাকে একটা নতুন লুক দিয়ে ফেলেছে, তখনই তার মাথায় চাপে নারীর নেশা। ওই যে সেই নাইট ক্লাবের নর্তকীর প্রেমে পড়ে যায় আব্দুল। তাই একদিন আব্দুল জেকেকে সঙ্গে করে ওই নাইট ক্লাবে যায় ওই নর্তকীর নাচ দেখতে। তখন আব্দুলের পছন্দের সেই নর্তকীর সঙ্গে নাচার জন্য শহরের এক ধনী লোক টাকা উড়াতে থাকে। তার দেখা দেখি আব্দুলও টাকা উড়ায়। কিন্তু তখন আব্দুলের কাছে এত বেশি টাকা না থাকায় ওই ধনী লোকটা আব্দুলকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন আব্দুল রেগে গিয়ে তার অফিসারের ক্যাশিয়ারকে আরও টাকা নিয়ে আসতে বলে। কিন্তু জেকে তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু আব্দুল তার কথা না শুনে রাগে ওই নর্তকীর উপর প্রচুর টাকা উড়ায়। এরপর সেই রাতে ওই ড্যান্সারকে নিয়ে আব্দুল একটা হোটেলে রাত কাটায়। রাতভর ফুর্তি করার ফলে সকালবেলা পুলিশের ফোন পেয়ে আব্দুল জানতে পারে রাগের মাথায় সে রাতে নাইট ক্লাবে 90 লক্ষ টাকা নষ্ট করেছে। এরপর সেই কথাগুলো চারদিকে ছড়িয়ে পড়লে একের পর এক নেতারা তার কাছে ফোন দিতে থাকে আর সবাই আব্দুলের কাছে অনেক বেশি টাকা ডিমান্ড করতে থাকে। মানে এখন থেকে তাদের ঘুষের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। সারা জীবন আব্দুল যে ভয়টাই পাচ্ছিল, আজকে তার সেই ভয় বাস্তবে রূপ নিয়েছে।